তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আহ আজকে ক্লাসে বিজ্ঞানের ক্লাস। আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। তো ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা এর ভিতরে তোমাদের যে এমনিতে ছোট গল্প, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সাহিত্য, এরকম কিছু অধ্যায় আছে। তোমরা আমি তো ওগুলো পড়াবো, কিন্তু ওগুলো নিয়ে ওভারঅল আলোচনা করব না। ওভারঅল আলোচনা করে দিব, বিস্তারিত আলোচনা করব না, কারণ এগুলো ধরে ধরে পড়ানো সম্ভব না। তো তোমরা এর ভিতরে কি করবা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, হ্যাঁ, তারপর বাংলা ছোট গল্প, এগুলো যা যা আছে, আরো কি কি আছে, এগুলো সবগুলো, প্রবন্ধগুলো, হ্যাঁ, এগুলো পড়ে ফেলো। এগুলো পড়ে ফেলো। এগুলো নিয়ে যেন সময় নষ্ট না করো, কারণ আমি যখন এগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তখন তোমরা হয়তো বা এগুলো অনেকগুলোই কি বুঝতে পারবে না যদি পড়া না থাকে। এই জন্য তোমাদেরকে আমি বলতেছি যে ওই জিনিসগুলো একটা একটা ধরে ধরে আগে ছোট গল্পটা শেষ করো। ছোট গল্প শেষ করার পরে গল্পগুলো পড়ে ফেলো। বেশি তুমি যা বুঝছো তাই, হ্যাঁ, তুমি যতটুকু বুঝেছো তার ভিত্তিতে এগুলো পড়ে ফেলো। আর কিছু ইয়ে করা লাগবে না, জাস্ট তুমি কনসেপ্টটা নিয়ে নাও যে তোমার এই যে মানে ইয়েটা হয়েছে, পড়ানো হয়েছে, মানে যাতে পড়ানোর সময় তোমার জন্য ওখানে কোনো কি না থাকে, আহ, সমস্যা না থাকে, বা কি পড়ানো হচ্ছে এটা যেন তুমি ধরতে পারো। হ্যাঁ, তোমার লাইন বাই লাইন তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি বুঝবা না, হ্যাঁ, কিন্তু পড়ে ফেললে তোমার একটা ধারণা তৈরি হবে। তো সেই ধারণা তৈরি করার জন্যই তুমি কি ভালো করে ওগুলা দেখে নিবা, পড়ে নিবা, পড়ে নিয়ে জাস্ট তখন তোমার পড়া হয়ে যাবে। তখন তুমি একটা ভালো একটা কনসেপ্ট ক্লিয়ার হবে তোমার। এবং তখন আমি যদি ক্লাস নেই, তখন তোমার কি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদেরকে একটু জাস্ট টাইমে আসার চেষ্টা করতে হবে। আমরা জাস্ট টাইমে ক্লাসটা শুরু করার চেষ্টা করব সব সময়। কারণ হচ্ছে আহ, সকালবেলা আমি সব ক্লাসই এখন সকালবেলা নিয়ে আসছি। তোমাদের সাথে 8টা থেকে আমার একটা ক্লাস ছিল। 8টা থেকে সেই ক্লাস আমার এখন, এরপরে আবার 9টা থেকে শুরু করতে হবে। তো এখন তো আমি তোমাদেরকে 25 মিনিট সময় দিতে পারবো। তো আমরা যদি 8টা বাজে ক্লাসটা শুরু করতে পারি, আমাদের ক্লাসটা তাই 1 ঘন্টা আমি তোমাদেরকে সময় দিতে পারবো। তাই এই কথা চিন্তা করে তোমাদের উচিত সবার জাস্ট আমি ক্লাসে অ্যাটেন্ড করা, কেমন? একটু প্রথম প্রথম কষ্ট হবে, হ্যাঁ, কিন্তু দেখবে যে আস্তে আস্তে যখন তোমরা নিয়মিত ক্লাসটা অ্যাটেন্ড করবা, তখন তোমাদের এটা দেখতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা লাইভ ক্লাসটা, যখন যেটা লাইভ ক্লাস করব, সাথে সাথে সেটা দেখে নিবা। হ্যাঁ, তোমরা ওই যদি বসে মনে করো যে না, আমি এটা পরে রেকর্ড দেখে নিব, পরে আমার এটা জেনে নিব, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি আহ, হয়তোবা কি মিস করবা, ক্লাসটা হয়তো আর করাই হবে না। তাই রেকর্ড ক্লাস আমি দেখবো কি দেখবো না আমার সেটা পরের ব্যাপার। আমার মানসিকতা থাকতে হবে আমি এনিহাও আমি সরাসরি ক্লাসটা অ্যাটেন্ড করব। ওকে? কারণ রেকর্ড ক্লাসটা অনেক সময় দেখতে ভালো লাগে না। হ্যাঁ, মানসিক ভাবে আমরা মনে করি এটা তো রেকর্ড ক্লাস, এটা আর কি দেখবো। তো এই জন্য বেটার হয় যে কি সরাসরি লাইভ ক্লাসটা দেখে ফেললে। ওকে? তো আরেকটা কথা হচ্ছে যে তোমাদের 4th ইয়ারে তোমরা যারা আছো, তোমরা ওই আরো কয়েকজন অ্যাড করার চেষ্টা করো। হ্যাঁ, কারণ সবাইকে বলে বুঝাও যে অ্যাটেন্ডেন্স, ইন কোর্স, হ্যাঁ, তারপরে ভাইবা, এইসব জায়গায় আহ তোমাদের প্রতি আমার একটা স্পেশাল নজর থাকবে। হুম। তো আমি ইনডিরেক্টলি বলতেছি, তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে সেটা বুঝবা। তো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও
এটা বলো। ক্লাসে আরো বেশি, যত বেশি অ্যাড হবে তত বেশি ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে যে বিশাল একটা সিলেবাস, তো আমাকে এটা অনেকদিন ধরে টানতে হবে। তো আমারও তো একটু পোষানো লাগবে, তাই না? আহ, তো তোমরা মোটামুটি হয়েছো, 7-8 জন হয়েছো, কিন্তু আর একটু বেশি হলে আমার জন্য ভালো হয় আর কি। আর পাশাপাশি যারা যারা এখনো জয়েন হয় নাই, দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদেরকে বলো তোমরা যে ক্লাসটা করলে এখানে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ইনকোর্স ভাইবা এগুলোতে আমি স্পেশালি দেখবো ব্যাপারগুলো। হ্যাঁ, তো আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসগুলোতে, ক্লাস শুরু করি। এখন বুবা অন্য কোনো কাজ আছে? এটা করো। তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব। আমরা আজকে আলোচনা এখানে বাকযন্ত্র কি আলোচনা করেছি, বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি কি আলোচনা করেছি, স্বরধ্বনি কি আলোচনা করেছি, অর্ধ স্বরধ্বনি কি আলোচনা করেছি, অর্ধ স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি এগুলো আলোচনা করেছি মৌলিক স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনির পার্থক্য। তো আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি। ওকে, ব্যঞ্জন ধ্বনি, এইটা টপিকসটা তোমাদের ক্লাসের জন্য খুব যেমন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আহ, এটা আবার ঠিক তেমনি বিসিএস এর পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা বাকযন্ত্র অনুযায়ী যখন দেখব যে আমাদের এই এই ধ্বনিগুলো, আহ এখানে 25টা ধ্বনি আছে, ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি আছে। এই 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি অথবা স্পৃষ্ট ধ্বনি বলা হয়। এই ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে পঁচিশটি ধ্বনিকে স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি বলা হয়। কেন? কারণ হচ্ছে যে আমাদের এই যে বাকযন্ত্রে যখনই আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করি, তখন বাকযন্ত্র কোথাও না কোথাও একটা প্রত্যঙ্গ আর একটা প্রত্যঙ্গের সাথে কি করে, টাচ করে। এই কারণে এগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি। তো এখানে দেখবে যে আমাদের এই যে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে, সেই ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলো আমাদের কণ্ঠস্থান অনুযায়ী কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সেটা অনুযায়ী ভাগ করা হয়েছে। যেমন আমাদের ক, হুম, এই কটা আমাদের কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে। ওকে, তো তোমরা এদিকে একটা পাশে আমি ছবি আঁকি, এটাতে দেখো আমাদের একটা বাকযন্ত্রের ছবি যদি আমরা আঁকি। হ্যাঁ, এই হচ্ছে চোখ, এই হচ্ছে নাকের ফুটা, আমাদের এই হচ্ছে আমাদের কি তালু, এখানে এটা হচ্ছে আলজিহ্বা, তারপরে এভাবে নেমে এখানে হচ্ছে আমাদের স্বরতন্ত্রী, এই হচ্ছে আমাদের জিহ্বা। এই হচ্ছে আমাদের ফুসফুস। ওকে,
মাথার চুল এঁকে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো, এই যে যে আমাদের কণ্ঠ, এই যে এখানে এটা হচ্ছে আমাদের কি কণ্ঠ, এই জায়গাটা 1 নম্বর দিলাম আমি। এখান থেকে আমাদের এই ক, খ, গ, ঘ, ঙ এগুলো উচ্চারিত হয়। খেয়াল করে দেখো, ক, খ, গ, ঘ, ঙ, ঠিক এই জায়গাটাতে, তাই না? এই যে এই জায়গাটাতে আমাদের জিহ্বার যে গোড়াটা আছে, সে এই জায়গাটাতে আমাদের কি, এই জায়গাগুলো থেকে আমাদের কি এগুলো উৎপন্ন হচ্ছে, এই জন্য এটাকে নাম দিয়েছে কি কণ্ঠধ্বনি। তো তোমাদেরকে যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে প্রশ্ন করতে পারে কণ্ঠধ্বনি কি কি, তোমরা এইভাবে লিখবে, কেমন? বা কণ্ঠধ্বনি কয়টি কি কি এগুলো লিখবে। এরপরে দেখো কণ্ঠের পরে আসে কি, এই যে চ, ছ, জ। তাহলে আমার এই যে চ, এটা কি হচ্ছে তালব্য, মানে তালুতে আমার জিহ্বার আগাটা এই যে এখানে এসে, এই যে এখানে দাঁত আছে না, এটা তো ঠোঁট আমার, তাই না? এটা হচ্ছে আমার ঠোঁট, ঠিক এই জায়গাতে আমার দাঁত আছে। এই জিহ্বাটা এসে কি হয়, এই যে এই জায়গাতে আমার কি টাচ করতেছে, এই যে জিহ্বাটা আগে এসে এই জায়গাতে আমার টাচ করতেছে। এই জন্য এটা হচ্ছে যে কি তালব্য ধ্বনি। তালব্য ধ্বনিগুলো কি কি, চ, ছ, জ, ঝ, ইয়। এরপরে আসতেছে আমাদের ট ধ্বনিগুলো। ট ধ্বনিগুলো কিভাবে উচ্চারণ হয়, ট, খেয়াল করো, আমাদের এই যে জিহ্বাটা এভাবে উল্টে এসে, হ্যাঁ, ঠিক জিহ্বার আগাটা এভাবে করে এসে উল্টে এসে, সমুদ্রের ঢেউ যেরকম এরকম করে হয়, হ্যাঁ, এরকম করে এই উপরে মূর্ধা, তো আমার মূর্ধার এই জায়গাটাতে এসে টাচ করে, তাই না? এই জায়গাতে উল্টে এসে এভাবে কি এখানে এসে টাচ করে। এই জন্য এটার নাম দিচ্ছে কি মূর্ধধ্বনি, হ্যাঁ, এগুলো মূর্ধধ্বনি বলে। এগুলোকে কি বলা হয়, মূর্ধধ্বনি বলে। তো এভাবে ট, ঠ, ড, ঢ, ন। ওকে, এরপর আসে আমাদের দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলীয় ধ্বনি কি, এই যে যে এখানে আমাদের দাঁত আছে না, এই যে এখানে তো আমাদের দাঁত, ঠিক আছে, এই আমি এভাবে দাঁত দেখলাম, আমাদের এই জিহ্বার আগাটা, জিহ্বাটা এসে এই দাঁতের গোড়া এভাবে করে চাপ তৈরি করে, হ্যাঁ, দন্ত। ত, থ, দ, ধ, ন, দন্তমূলীয় ধ্বনি ত, থ, দ, ধ, ন। ওকে, এবং সর্বশেষ আছে আমাদের এই যে যে ঠোঁট যেখানে আছে ঠোঁট, এই ঠোঁটের এখানে আমাদের প, ফ, ব, এই ঠোঁট থেকে আমাদের কি হয়, 5 নম্বর পয়েন্টটা কি এখান থেকে উৎপন্ন হয়। তাই এগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি, ঠিক আছে? তো দেখো ওষ্ঠধ্বনি গুলো কি কি, প, ফ, ব, ভ, ম। তো এখন এই যে আমাদের পাঁচটা পাঁচটা ধ্বনিতে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে, এবং পাঁচটা পাঁচটা ধ্বনিতে আমাদের এগুলোকে আহ, দেখা হয়েছে। তো প্রত্যেকটাকে একটা একটা কি বলে, এই পাঁচটা পাঁচটা ধ্বনিকে একসাথে বলা হয় একটা বর্গ। যেমন আমার এই যে ক থেকে ক থেকে এখানে ক, খ, গ, ঘ, ঙ যা আছে সবগুলো হচ্ছে ক বর্গীয় ধ্বনি, এবং এটার প্রথমটার নামে নামকরণ করা হয়েছে। ওকে, ক বর্গীয় ধ্বনি কি কি, ক, খ, গ, ঘ, ঙ। তারপরে চ বর্গীয় ধ্বনি, এইটাকে নাম দিছে কি, এই পাঁচটা ধ্বনিকে নাম দিছে চ বর্গীয় ধ্বনি। চ বর্গীয় ধ্বনিগুলো কি কি, চ, ছ, জ, ঝ, ঞ। এরপর আসতেছে আমার ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনিগুলো কি কি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ওকে, এরপর আসতেছে আমাদের ত বর্গীয় ধ্বনি। ত বর্গীয় ধ্বনিগুলো কি কি, ত, থ, দ, ধ, দন্তন্য ন। ওকে, এবং সর্বশেষ আসতেছে আমাদের প বর্গীয় ধ্বনি। প বর্গীয় ধ্বনিগুলো কি কি, প, 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 ভ, ম। ওকে, এখন এই যে এই ধ্বনিগুলোকে আমরা বর্গ অনুযায়ী পাঁচটা ভাগে ভাগ করছি, কোন বর্গের কি ধ্বনি সেটা তোমাদের মনে রাখতে হবে। এটা খুব মনে রাখা খুব সহজ, একবার শুধু শিখে ফেললে হবে কষ্ট করে, তারপরে তোমরা এটা এমনিতে মনে রাখতে পারবে। তো দেখো, এই যে যে আমাদের প্রশ্ন আসতে পারে যে প বর্গীয় ধ্বনিগুলো কি কি, ট বর্গীয় ধ্বনিগুলো কি কি, এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
তো তোমাদের যদি ইয়েতে থাকে তাহলে তোমরা এখানে দেখবা যে এখান থেকে অনেক প্রশ্ন এভাবেই এসেছে। যেমন এই যে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনিগুলো কি কি, এটা 2018 সালে প্রশ্ন আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার এই কোষ্ঠধ্বনি গুলো কি কি। হ্যাঁ, এভাবে বিভিন্ন সময় এই প্রশ্নগুলো এসেছে। তা আমাদের তাই এগুলো ভালো করে একবার শিখে ফেললে এগুলো আর ঝামেলা নেই। একবার বুঝে বুঝে তোমাকে শিখে ফেলতে হবে। এখন দেখো স্যার, আমরা, কণ্ঠমূলীয় আর জিহ্বামূলীয় কি একই? হ্যাঁ হ্যাঁ একই, কণ্ঠমূলীয় আর জিহ্বামূলীয় একই। জিহ্বা না উচ্চারণ, সেটা উচ্চারণটা হবে জিহ্বা। ওকে, জিহ্বামূলীয় উচ্চারণ হবে না, সেটা উচ্চারণ কি হবে? জিহ্বা। 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 হ্যাঁ। তো এরপরে দেখো আমাদের এই যে যে ধ্বনির ইয়েগুলোকে আলোচনা করলাম, এটাকে আবার অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি হিসেবে ভাগ করা হয়েছে। অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিগুলো কি কি? যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমরা আমাদের যে ফুসফুস থেকে যে বাতাসগুলো কি হয়, ফুসফুস থেকে বাতাস বের হয় না, আমাদের প্রত্যেকটা ধ্বনি উচ্চারণের সময় কি হচ্ছে, ফুসফুস থেকে বাতাস এই নাক দিয়ে মুখ দিয়ে বের হয়, তাই না? ধ্বনি উচ্চারণ করে। তো এই যে বের হওয়ার সময় কিছু কিছু বাতাসে কিছু কিছু সময় আমরা এই যে বাতাসটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, যে বাতাসগুলোকে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, তখন সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যেমন ধরো ধরো ক, চ, ট, ত, প, এগুলোতে আমি বাতাসটাকে কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু খ, দেখো খ, ছ, ঠ, থ, ফ, এগুলো উচ্চারণ করার সময় পুরো বাতাসটাই বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এভাবে দেখো এখানে গ, জ, ড, দ, ব, এগুলো তো উচ্চারণ করার সময় আমার আবার কন্ট্রোল করতেছি আমার ঘ, ঝ, ঢ, ধ, ভ, এভাবে এগুলো আমার সব বাতাসটা বের হয়ে যাচ্ছে। তাই এই আমার বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিকে বলা হয় কি, অল্প প্রাণ। এগুলোকে কি বলে? অল্প প্রাণ ধ্বনি বলে, ঠিক আছে। আর বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলোকে বলা হয় মহাপ্রাণ। মহাপ্রাণ। কেন এগুলোকে মহাপ্রাণ বলে? কারণ ওই যে বাতাসের প্রাবল্য থাকে। আর ক আর গ, চ, জ, এগুলোতে কি থাকে না, বাতাসের প্রাবল্য থাকে না। কিন্তু খ, ঘ, ছ, ঝ, এগুলোতে কি থাকে আমার, বাতাসের প্রাবল্য থাকে। মানে বাতাসের চাপটা অনেক বেশি থাকে, আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে সেই বাতাসটা বের হচ্ছে। তো তাহলে আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি, এটা একটা প্রশ্ন আসতে পারে, কাকে বলে কি। তো তোমাদের এখানে প্রশ্ন করতে পারো অতি সংগীত, পাঁচটি অল্প প্রাণ ধ্বনির নাম লিখো, পাঁচটি মহাপ্রাণ ধ্বনির নাম লিখো। হ্যাঁ, তাই এগুলো ভালো করে একবার শিখে নিবা। হ্যাঁ, তোমরা জাস্ট এভাবে চিন্তা করবো পরীক্ষার হলে যে আমি কোনটাতে আমি বাতাস কন্ট্রোলে থাকতেছে, কোনটাতে বাতাস কন্ট্রোলে থাকতেছে না। ক, চ, ট, ত, প, এগুলোতে বাতাস কন্ট্রোলে থাকতেছে, কিন্তু খ, ছ, ঢ, এভাবে এগুলোতে আমার বাতাস কন্ট্রোলে থাকতেছে না। হ্যাঁ, তো সেগুলো হয়ে যাবে আমার কি, মহাপ্রাণ। এরপরে আছে আবার একটা ঘোষ অঘোষ। আমাদের এই যে যে একটা ভয়েস বক্স আছে এখানে, হ্যাঁ, এই যে একটা ভয়েস বক্স আছে না, স্বরযন্ত্র, আমরা আলোচনা করছিলাম যে এটা কি, স্বরযন্ত্র। এই ষড়যন্ত্রে আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করার সময় আমার এই ষড়যন্ত্রটা যখন কি হবে না, একটু ভাইব্রেশন, হ্যাঁ, ভাইব্রেশন বা অনুরণন বা কম্পন, ওকে, একটা কম্পন যখন অনুভূত হবে তখন সেগুলোকে বলা হবে ঘোষধ্বনি। আর যেগুলোতে কম্পন অনুভূত হবে না সেগুলোকে বলা হবে অঘোষ ধ্বনি। এখন আমাদের এভাবে দেখো, এই প্রথম এই দুইগুলো হচ্ছে যে কি, অঘোষ। এগুলো উচ্চারণ করার সময় আমার কি হয় না, কণ্ঠস্বরের এখানে ভাইব্রেশনটা হয় না। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, খেয়াল করো। কিন্তু আমি যখন গ, ঘ, জ, ঝ, ড, ঢ,
দ, ধ, ব, ভ। এগুলো তোমরা নিজেরা একটু পড়ো। দেখবে যে আমার এই যে ষড়যন্ত্র এখানে যেটা আছে এই অংশটাতে, হ্যাঁ, এই অংশটাতে কি হচ্ছে, এই অংশটাতে আমার একটা আলাদা কম্পন অনুভূত হচ্ছে। তো যখন এগুলো কম্পন অনুভূত হয় তখন সেগুলোকে বলা হয় কি, ঘোষ। তাহলে আমার এই ধ্বনিগুলো কি ধ্বনি, এই ধ্বনিগুলো হচ্ছে আমার ঘোষ ধ্বনি। ওকে। তো এগুলো তোমরা কি নোট নিয়েছো? আমি যা যা এখানে লিখেছি সেগুলো নোটগুলো লিখছো? যদি নোট লিখে না থাকো দ্রুত নোট লিখে নিবা, কেমন? আর আমি তোমাদেরকে ওই আমার পিডিএফ ফাইল যেটা আছে, এটা আমি তোমাদের পিডিএফ ফাইলে, ক্লাস লেকচারের পিডিএফ ফাইলটা পুরোটাই দিয়ে দিব। তোমরা শুধু আবার এই ক্লাস লেকচারের পিডিএফ ফাইলের উপর নির্ভরশীল থেকো না। তোমরা একই সাথে এই পিডিএফ ফাইল, আমার ক্লাস লেকচারটাও দেখবা, তোমাদের যার কাছে যে বই আছে সেই বইটাও দেখবা। হ্যাঁ, তোমাদেরকে একটা সেদিন আমি মনে দিছিলাম, একটা বাংলা ব্যাকরণ বই, বাংলা একাডেমিক পিডিএফ। ওই বইতে এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, ওখান থেকেও তোমরা কি হেল্প নিবে, কেমন? তো সব মিলে এই জিনিসগুলো নোটস তৈরি করে ফেলো। তোমাদেরকে সাজেশন আমি দিয়ে দিব, সেই সাজেশনটা অনুযায়ী তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, ওই কখন ফোর্থ ইয়ার পড়াশোনা আসবে, পরীক্ষা ডেট দিবে, তারপর পড়তে বসবা, তখন কিন্তু আর পড়াশোনা হবে না। আর এই জিনিসগুলো তোমার কিন্তু কি, চাইলে তোমার মাথায় ঢুকাতে পারবে না। ওকে, এগুলো চাইলে তোমার মাথায় ঢুকাতে পারবে না, এগুলোতে তাই তোমাদের ভালো করে আগে থেকে বুঝে বুঝে পড়ে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সহজে এগুলো মাথায় রাখতে পারবো। তা আমরা তো গেল এইগুলো তো আমরা আলোচনা করলাম। এখানে আবার দেখো এই যে লাস্টে উ, ইয়, ন, ন, ম, এগুলাকে, এই পাঁচটা ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি। পাঁচটা ধ্বনিকে কি ধ্বনি বলে? নাসিক্য ধ্বনি। কেন নাসিক্য ধ্বনি বলে? কারণ এগুলো উচ্চারণ করার সময় আমার নাকের ব্যবহার হয়। এই যে এই নাকটা আমাদের কি, একটা নাকের এখানে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। উ, ইয়, ন, ন, ম, এগুলোতে আমার কি, এখানে একটা কম্পন অনুভূত হয়। এই জন্য এই পাঁচটা ধ্বনিকে বলা হয় কি, নাসিক্য ধ্বনি। তো এখন তোমাকে যদি বলে যে ক বর্গের নাসিক্য ধ্বনি কোনটা, তাহলে হবে ক বর্গের নাসিক্য ধ্বনি উ, চ বর্গের নাসিক্য ধ্বনি ইয়, ট বর্গের নাসিক্য ধ্বনি মূর্ধন্য, ত বর্গের নাসিক্য ধ্বনি দন্তন্য, এবং প বর্গের নাসিক্য ধ্বনি ম। তো এখন আমরা এই যে যে 25টা ধ্বনি তো আমরা আলোচনা করলাম, এই 25টা ধ্বনি বাদে আমাদের আরো কিছু ধ্বনি রয়ে গেছে না? আছে সেগুলো, যেমন ধরো আমাদের ত, ল, হ, এগুলো রয়ে গেছে। আমরা এখন সেই ধ্বনিগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আর এই এরপরে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে, সেই ধ্বনিগুলো পরে আর কি কি ধ্বনি আছে দেখি, বলো দেখি, কে বলতে পারবে? জ, র, ল, ওগুলা স্যার? হুম, ওগুলো। জ আছে, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য সিরিয়ালি ষ, বলো, ওগুলো তো বললে বাবা হবে না, সিরিয়ালি বলো দেখি। সরে সরে সবাই পারে। হুম,
কিন্তু এরপরে ব্যঞ্জন বর্ণতে গিয়ে সবাই আটকে যায়। আমাদের নাসিক্য ধ্বনিগুলো কিন্তু ঘোষ ধ্বনির ভিতরে পড়ে, ঠিক আছে? নাসিক্য ধ্বনিগুলো ঘোষ ধ্বনির ভিতরে অন্তর্ভুক্ত। আচ্ছা, যাই হোক, এখন আসো, আমরা এরপরে আর কি কি ধ্বনি থাকে। আমার অন্তস্তীয় জ, তারপর র, ল, ব তো এখানে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার অন্তস্তীয় জ, র, ল, আহ এরপরে আছে তোমার তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, ছ, রবিন্দ্র, ভবিন্দ্র, হ্যাঁ, তারপরে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ওকে, এই ধ্বনিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের এই যে দেখো অন্তস্তীয় জ, র, ল, ব, হ্যাঁ, এই ধ্বনিগুলোকে এর সাথে এগুলোকে বলা হয় অন্তস্থ ধ্বনি। এগুলোকে কি ধ্বনি বলে? অন্তস্থ, অন্তস্থ ধ্বনি। কারণ দেখো, আমি যখন জ, র, ল, ব এভাবে যখন বলবো, আমার ওই যে যেখানে একদম ভিতরের থেকে, একদম অনেক ভিতর থেকে এইগুলো কি উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। আর এই যে তিন স সহ, হ্যাঁ, তিন স সহ এই হ, এই চারটা ধ্বনিকে বলা হয় উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি কেন? এগুলো উচ্চারণ করার সময় আমাদের বাতাসের প্রাবল্যটা সবচেয়ে বেশি থাকে। ওকে, উচ্চারণের সময় এই বাতাসের প্রাবল্য আমাদের সবচেয়ে বেশি থাকে বিধায় এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি। এখন এর ভিতরে আবার এই তিনটা শকে, হ্যাঁ, এই তিনটা শকে বলা হয় শীষ ধ্বনি। এই তিনটা শকে কি বলা হয়? শীষ ধ্বনি বলা হয়। কেন শীষ ধ্বনি বলা হয়? কারণটা হচ্ছে যে এগুলো যখন উচ্চারণ করতে যাই তখন আমরা শীষ দেওয়ার মতো করে এভাবে করে আমরা কি একটা ইয়ে তৈরি হয়, শ। তাহলে এই যে শীষ দেওয়ার ব্যাপারটা যেহেতু আসে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি শীষ ধ্বনি। আমাদের এই র ধ্বনিকে উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার আগাটা কম্পন লাভ করে বা কম্পিত হয়। র, র, খেয়াল করো, এই জন্য এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি, ঠিক আছে? এটাকে বলা হয় কম্পনজাত কি, কম্পনজাত ধ্বনি। এরপরে দেখো, আমাদের ডবিন্দর, ভবিন্দর, এই দুটো উচ্চারণ করার সময় আমাদের ওই যে জিহ্বার আগাটা উল্টে এসে আমাদের মূর্ধন্যে টাচ করে, এবং কিন্তু সেখানে একটা কি হয়, আবার একটা কম্পন হয়। তো মাছ যেমন পানিতে এভাবে করে একটা ইয়ে করে ঝাপটা মারে, তাই না, ল্যাজ দিয়ে, তো ঠিক অনেকটা সেভাবে ঝাপটা মারতে, ঝাপটা মারার সময় একটা কম্পন হয়। এই কারণে এই দুইটা ধ্বনিকে বলা হয় তারণজাত ধ্বনি। এই দুইটা ধ্বনিকে কি বলা হয়? তারণজাত ধ্বনি। ওকে, তো আবার দেখো, এই যে যে ল যেটা আছে, সেই লটাকে আবার উচ্চারণ করার সময় আমাদের যে কোনো একটা সাইড দিয়ে উচ্চারিত হচ্ছে, এই জন্য লকে বলা হয় কি পার্শ্বিক ধ্বনি। হ্যাঁ, লকে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি। এরপরে দেখো, আমাদের এই তিনটা ধ্বনি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এরা অন্য কোনো ব্যঞ্জন বর্ণের উপরে বসে উচ্চারিত হয়। এই জন্য এগুলোকে বলা হয় কি পরাশ্রয়ী। হ্যাঁ, এদেরকে বলা হয় কি পরাশ্রয়ী ধ্বনি। এরা মানে অন্য কোনো ধ্বনির সাথেই উচ্চারিত হতে পারে, সেটা স্বরধ্বনি হোক অথবা ব্যঞ্জন ধ্বনি হোক। এগুলো থাকলে তার সাথে উচ্চারিত হতে পারে, নয়তো এটা উচ্চারিত হতে পারে না। এই জন্য এগুলোকে বলা হয় কি পরাশ্রয়ী ধ্বনি। ওকে, তাহলে এই যে আমরা এখন, হ্যাঁ, অন্তস্তীয় আর খণ্ডোত্তর আছে না? হ্যাঁ, আসতেছে আমাদের অন্তস্তীয় খণ্ডত্ব আসতেছে। আমাদের অন্তস্তীয় এবং খণ্ডত্ব যেটা আছে, সেটা আসলে খণ্ড, অন্তস্তীয়টা এই যে অন্তস্তীয় ধ্বনিতে আমাদের চলে আসে, এই যে এখানে যেহেতু আমাদের জ আছে না, অন্তস্তীয় জ, তাহলে আমার এটাও কি অন্তস্তীয় ভিতরে পড়ে যায়। ওকে, আমরা এটাকে কি বলি? তালব্যস্য বলি।
যেহেতু এটা আমাদের তালব্যস্য আছে, তাহলে আমাদের এখানে তালব্য ধ্বনিগুলো কোনগুলো? এই যে চ, ছ, জ, এই ক্যাটাগরিতে পড়ে যাবে। বুঝা গেছে? আবার দন্ত স আমাদের দন্তমূলীয় ধ্বনির এখানে পড়বে। হ্যাঁ, এটা তালব্য স এখানে পড়বে, দন্ত স। মূর্ধন্য ষ আমার এই যে এখানে পড়বে। হ্যাঁ, বুঝা গেছে? আবার দেখো ড বিন্দু র, ঢ বিন্দু র, এটা আমাদের ক্যাটাগরি অনুযায়ী এটা অবর্গীয়তে পড়বে। ড বিন্দু র, ঢ বিন্দু র। ওকে। এখন আরেকটা হচ্ছে যে খণ্ডত্ব। খণ্ডত্বটা মূলত হচ্ছে তয়ের হসন্ত রূপ। তয়ের নিচে হসন্ত রূপটাই হচ্ছে কি খণ্ডত্ব। তো একটা সময় লিপিকাররা যখন হাতে হাত লিখে লিখে কপি করতো, তখন তারা তয়ের নিচে হসন্ত এভাবে না লিখে তারা কি করতো, এভাবে লেখা শুরু করলো। কারণ ওই যে তয়ের নিচে হসন্ত দিতে গেলে, এটা অনেক সময় এভাবে তয়ের নিচে হসন্ত দিতে গেলে অনেক সময় এটা অন্য অন্য ধরনের ইয়ে হয়ে যেতে পারে। তখন ধরো এরকম করে এভাবে দিল, কে কে মনে করলো যে এটা এরকম তয় ত হয়ে গেছে, কে মনে করলো এটা কয়ে ত হয়ে গেছে। হ্যাঁ, এক এক ধরনের ইয়ে তৈরি হবে। তাহলে এইভাবে লিখতে লিখতে তারা টান দিয়ে এভাবে করে লেখা শুরু করলো। দেখবে যে অনেকে এখন কি করে, বর্গীয় জটা এভাবে লিখে তাড়াতাড়ি লেখার জন্য, তাই না? তো ওই কারণে খণ্ডত্বটা এভাবে চলে আসতো। ওইটা আমাদের তাই তবর্গীয় ধ্বনির ভিতরেই পড়বে। খণ্ডত্বটা কোথায় পড়বে? তবর্গীয় ধ্বনির ভিতরেই পড়বে। ওকে। তারপরে আমরা ল ধ্বনি আলোচনা করলাম। হ ধ্বনিটা নিয়ে একটু আলোচনা করি, এটা একটা প্রায় সময় পরীক্ষাতে আসে। হ ধ্বনিটা কি হবে? এটা হচ্ছে যে আমাদের ঘোষ। এটা হচ্ছে আমাদের ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ওকে। উষ্ণ মহাপ্রাণ, এটা একেতে উষ্ণ ধ্বনি, এটা আবার ঘোষ ধ্বনি, আবার এটা কি একসাথে মহাপ্রাণ ধ্বনি। তো সবকিছু মিলে আমাদের এটা ওই হটা অনেক সময় পরীক্ষাতে আসে যে অল্প আহ, মহাপ্রাণ ধ্বনি, উষ্ণ মহাপ্রাণ ধ্বনি, মানে একসাথে উষ্ণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। হ্যাঁ, আবার সেটা ঘোষ ধ্বনি, এটা কোনটা? সেটা হচ্ছে যে কি হ। তো আমরা তাহলে আজকে এতটুকুই থাক। তোমাদের এই ধ্বনিগুলো কোনটা কি কি সেগুলো নিয়ে নোটসটা পড়ে করে ফেলবো, এবং বাড়ি কাজ থাকবে, এটা করে বাড়ি কাজ করে খাতায় লিখে আহ মানে ইয়েতে দিবে। বিশেষ করে আমার এইটা পরীক্ষাতে আসবে যে কণ্ঠস্থান অনুযায়ী বা বর্গ অনুযায়ী ধ্বনিগুলো শ্রেণীভেদ করো, আলোচনা করো। বর্গ অনুযায়ী এগুলা, কণ্ঠস্থান অনুযায়ী এগুলো আলোচনা করো, বা ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ আলোচনা করো। হ্যাঁ, তখন এখানে বিস্তারিত সবগুলো লিখে 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 উদাহরণ সহ কি অ্যান্সার করবো। কেমন? তাহলে আজকে এতটুকুই থাক। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরশুদিন নেক্সট ক্লাসে। আমি একটু কয়েকদিন একটু ইস্টু হই, তারপরে আহ, আহ, আমি তোমাদের প্রতিদিনই সকাল 8টায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে। এই সপ্তাহটা স্যার বা শুক্রবার এরপর? এরপরে, আজকে কি বার? বুধবার। বুধবার। তাহলে শুক্রবার না, শুক্রবার দিন সকালে আমার ইয়ে ক্লাস থাকে, মুক্ত ক্লাস থাকে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ শনিবার দিন। ঠিক আছে, শনি সোম বুধ, আপাতত শনি সোম বুধ ক্লাস হবে। এই মাসটা যাক এভাবে, ইনশাল্লাহ এরপরে নভেম্বর থেকে আমি তোমাদের প্রতিদিনই ক্লাস নিব সকাল 8টায়। ওকে। কারণ হচ্ছে এখানে আমার একটু প্রেশার পড়তেছে যে ওই যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে 22 তারিখ থেকে। এদেরকে একটু সিলেবাসটা টেনে দিতে হচ্ছে। তাই জন্য ওদের প্রতিদিন আপাতত ক্লাস নিচ্ছি। ওদের চারটা চলে গেলে আমি তোমাদের ক্লাসটা প্রতিদিন আর শুরু করবো। আর যেটা বললাম যে সবাইকে একটু বলো, আরো বেশি, আরো 10-15 জন অ্যাড করা যায় কিনা একটু দেখো। হ্যাঁ, ভালো হবে, সবার জন্য ভালো হবে, এটা একটু বুঝায় বলবা। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা একটু বুঝায় বলবা, এটা সবার জন্য ভালো হবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আর বাকিদেরকে একটু ক্লাসে, যারা আসে নাই তাদেরকে ক্লাস করতে বলবে। তোমরা যারা যারা ক্লাস করছো তোমরা এখানে ওই লাইব্রেরিয়াতে প্রেজেন্ট লিখে দাও। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।